বৌমা মধুমিতা মেয়েকে নিয়ে কলকাতায় শ্বশুর শাশুড়ির কাছে থাকলেও স্বামী কর্মসূত্রে পুনেতে। তাই শ্বশুরের পরামর্শে মধুমিতা স্বামীকে কিছু না জানিয়ে পুনেতে গিয়ে স্বামীর জন্মদিনে তাকে দিতে গেল এক দারুণ চমক। কিন্তু সেখানে গিয়েই এমন কিছু দেখলো যেটা দেখে তার পায়ের তলার মাটি সরে যেতে লাগলো। পৃথিবীটা চোখের সামনে বনবন করে ঘুরতে থাকলো। কিন্তু কি দেখেছিল মধুমিতা? কেনই বা এমন হলো? পুরো ঘটনা জানতে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। বৌমা মধুমিতা রান্নাঘরে মনের আনন্দে ইলিশ মাছ রান্না করছিল। ইলিশ মাছ মধুমিতার খুব পছন্দ। তার চেয়েও বড় কথা, তার শ্বশুর মশাই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসেন। আর যেসব জিনিস তার শ্বশুর শাশুড়ি খেতে পছন্দ করেন সেই সব জিনিস মধুমিতার রান্না করতেও খুব ভালো লাগে। কারণ ওই দুটো বুড়ো বুড়িকে খুশি রাখতে পারলে মধুমিতার খুব ভালো লাগে। আসলে মধুমিতার শ্বশুর শ্যামলবাবু এবং তার শাশুড়ি শোভাদেবী দুজনেই খুব ভালো মানুষ। দুজনেই বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। শাশুড়িমা কখনো কখনো মজা করে বলেন, জানিস মধু, তোর শ্বশুরের খুব ইচ্ছা ছিল রাজীবের পরে আমাদের একটা মেয়ে হোক, কিন্তু তখন পরিস্থিতির চাপে পড়ে আর হয়ে ওঠেনি। তাই তোর সঙ্গে রাজীবের বিয়ে ঠিক করে আসার পর বাড়িতে এসে আমাকে বলেছিল আমাদের বৌমা এবং মেয়ে একসঙ্গে এ বাড়িতে আসবে। আমি কথাটা শুনে চমকে উঠে বলেছিলাম, কি বলছো তুমি? তখন তোর শ্বশুর বলল, আরে মধুমিতাই হবে আমাদের বৌমা এবং মেয়ে। মধুমিতার শ্বশুর শাশুড়ি অবশ্য সে কথা রেখেছে। সত্যি সত্যিই তারা মধুমিতাকে মেয়ের মতো ভালোবাসে। মধুমিতা বিয়ে হয়ে আসার কিছুদিন পরেই শাশুড়ি মায়ের একটি শখের কাচের সেট ভেঙে ফেলেছিল। মধুমিতা খুব ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু শাশুড়ি মা বকাবকি তো দূরের কথা, বরং তার পায়ের কাছে পড়ে পায়ে ব্যথা লেগেছে কিনা সেটা জানতে চেয়েছিল। মধুমিতা পরে জিজ্ঞেস করেছিল, মা, আমি আপনার দামি জিনিসটা ভেঙে ফেললাম, কই আমাকে বকলেন না তো? শাশুড়ি মা বলেছিলেন, দেখ মা, জিনিসটা ভেঙে এমনিতেই তোরও খুব খারাপ লেগেছে, তার উপরে আমি যদি বকাবকি করি সেটা খুবই বাজে জিনিস হবে। আর তুই তোর বাবা মা আপনজনদের ছেড়ে আমাদের কাছে এসেছিস। আমরা যদি এসব ছোটখাটো ব্যাপার নিয়েও তোকে বকাবকি করি তাহলে তুই থাকবি কি করে? তাই এই সব ছোটখাটো ব্যাপার নিয়ে শাশুড়িমা কখনোই মধুমিতাকে বকাবকি করেনি। মধুমিতাও শ্বশুর শাশুড়িকে বাবা মায়ের মতো শ্রদ্ধা করে তাদের সেবা যত্ন করে। এভাবেই সুন্দরভাবে কেটে গিয়েছিল দুটো বছর। 2 বছর পরে মধুমিতার কোল আলো করে এলো ঘরের লক্ষ্মী ভূমিজা। মেয়ে হওয়ার পর সবার খুশি যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। তারপর পেরিয়ে গেল আরো 6টা বছর। ভূমিজা এখন 6 বছরের মেয়ে। বাড়িতে এখনো একই রকম খুশির হাওয়া। তবে মধুমিতার এখন মাঝে মধ্যে মন খারাপ করে রাজীবের জন্য। রাজীব খুব ভালো ছেলে, সে খুব ভালো চাকরিও করে। মধুমিতা ও রাজীব দুজনেই দুজনকে খুব ভালোবাসে। কিন্তু গত 2 বছর হলো রাজীব কলকাতা থেকে বদলি হয়ে পুনেতে গেছে। পুনেতে যাওয়ার পর সে মাসে একবার করে বাড়ি আসতো। কিন্তু বছরখানেক আগে আরেকটা প্রমোশন হয়ে কাজের চাপ আরো বেড়ে গেছে। তাই এখন সেই 1 মাসের ব্যবধান বাড়তে বাড়তে 3-4 মাসে পৌঁছেছে। এবার তো প্রায় 6 মাস হতে চলল রাজীব এখনো বাড়ি আসেনি। সে কাজের চাপে মধুমিতার সঙ্গে খুব কমই কথা বলার সময় পায়। আর কয়েকদিন পর রাজীবের জন্মদিন। তাই বাড়ির সবাই জানে এতদিন না এলেও জন্মদিনের আগে সে বাড়ি আসবে। কারণ এ বাড়িতে বিশাল আড়ম্বর করে না হলেও বাড়িতেই প্রত্যেকের জন্মদিন পালন করার নিয়ম আছে। সকালে তার নামে মন্দিরে পুজো দিয়ে আসা, বাড়িতে তার পছন্দের খাবার বানিয়ে দেওয়া, বিকালে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা, এটা এ বাড়ির রেওয়াজ। গত বছরেও রাজীব পুনে থেকে বাড়ি এসেছিল, কিন্তু এবারে জন্মদিনেও আসতে পারবে না বলে জানিয়ে দেওয়ায় মধুমিতার মন খুব খারাপ। একদিন সন্ধেবেলায় চা খেতে খেতে শ্যামলবাবু মধুমিতাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, রাজীব কবে আসছে রে? মধুমিতা বলল, ও এখন আসতে পারবে না বাবা, কাজের খুব চাপ।
শ্যামলবাবু বললেন, সে কি, তাহলে এবার জন্মদিনেও রাজীব আসবে না? মধুমিতা ছোট্ট করে উত্তর দিল, না বাবা। কথাটা শুনে শ্যামলবাবুর কপালে একটু ভাঁজ পড়ল, তারপরেই আবার মুখটা খুশিতে ভরে গেল। মধুমিতাকে বললেন, তাহলে এক কাজ কর, রাজীবের জন্মদিনে তুই পুনেতে চলে যা। ওকে কিছু না জানিয়ে তুই গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চমকে দিবি, দেখবি ও ভীষণ খুশি হবে। তারপর সপ্তাহখানেক থেকে চলে আসবি। মধুমিতা অবাক হয়ে বলল, কি বলছেন বাবা, আমি একা এত দূরে যাব? আর তাছাড়া আপনাদের অসুবিধা হবে, মায়ের একা সব কাজ করতে এখন অসুবিধা হয়। শ্যামলবাবু বললেন, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সব আমরা সামলে নেব। তাহলেও আমি যাব না বাবা। এই বলে মধুমিতা রাতের খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে গেল। কিন্তু রান্নাঘরে গিয়ে ভাবতে লাগলো, সে একা এত দূরে কখনো যায়নি, কিন্তু তাই বলে যেতে পারবে না এটা নয়। আর সত্যি সত্যি সে যদি যায়, তাহলে রাজীব তাকে দেখে কতটা খুশি হবে, সেই সব কথাই সে ভাবতে থাকলো। 6 মাস দূরে দূরে থাকার পর নিজের স্বামীর কাছে গিয়ে সপ্তাহখানেক যদি থেকে আসতে পারে, তাহলে সেই দিনগুলো যে কতটা আনন্দের হতে পারে, সেই সব কথাই মধুমিতা ভাবতে থাকলো। এদিকে চা শেষ করে কাপ প্লেটটা টেবিলে নামিয়ে রেখে শ্যামলবাবু তার স্ত্রী শোভাদেবীকে ডাক দিলেন। শোভাদেবী সন্ধে দেওয়ার পর তার ঘরে কিছু করছিলেন। স্বামীর ডাকাডাকিতে বেরিয়ে এসে বললেন, কি বলছো? শ্যামলবাবু বললেন, রাজীব অনেকদিন বাড়ি আসেনি, ভেবেছিলাম জন্মদিনের আগে আসবে, এখন শুনলাম তাও আসবে না, তাই বৌমা একবার চলে যাক রাজীবের কাছে। শোভাদেবী আশ্চর্য হয়ে বললেন, কি বলছো তুমি? বৌমা একা এত দূরে যাবে? শ্যামলবাবু বললেন, আরে এতে চিন্তার কি আছে, বিমানে গেলে 2.5-3 ঘন্টা লাগবে। তুমি তার আগের দিন পুজোটা করিয়ে দিও, ও প্রসাদ ও পুষ্প নিয়ে যাবে। বৌমা চিন্তা করছে আমাদের নিয়ে, কিন্তু আমরা সপ্তাহ 10 দিন 2 বুড়ো বুড়ি বেশ চালিয়ে নিতে পারবো। শোভাদেবী বললেন, ওসব নিয়ে চিন্তা নেই, এমনকি ভূমিও আমাদের কাছে ভালোই থাকবে। কিন্তু শ্যামলবাবু থামিয়ে দিয়ে বললেন, কোনো কিন্তু নয়। তারপর আস্তে করে বললেন, শোভা, তুমি একবার ভেবে দেখো তো, ওদের যা বয়স, এই বয়সে স্বামী স্ত্রী 6 মাস দূরে দূরে থাকা কতটা কষ্টকর হতে পারে। তাই 6 মাস পর যখন ওরা বেশ কয়েকদিন নিজেদের মতো করে সময় কাটাবে, ওদের কতটা ভালো লাগবে বলো তো। শোভাদেবী মৃদু হেসে শ্যামলবাবুর চোখের দিকে তাকিয়ে বললেন, তা ঠিক। শ্যামলবাবু তারপর অনলাইনে ফ্লাইটের টিকিট বুক করে এসে মধুমিতাকে বললেন, টিকিট হয়ে গেছে, তুই ব্যাগপত্র রেডি করে নিস, ঠিকানাটা আমি ভালো করে লিখে দেব। রাজীবের জন্মদিনটা রবিবার পড়েছে, তাই ও বাড়িতেই থাকবে, তোর যেতে দেরি হলেও অসুবিধা নেই। মধুমিতা বলল, কিন্তু বাবা, আমি যে আপনাকে যাব না বললাম। হ্যাঁ তা বলেছিস, কিন্তু মা, আমিও তোদের মতো বয়স পেরিয়ে এসেছি, তাই মুখে তুই যাই বলিস না কেন, বুঝতে পারছি তোর মনের কথা। আমার কথা শোন, তুই গিয়ে একবার ঘুরে আয়, দেখবি তোদের দুজনেরই খুব ভালো লাগবে। মধুমিতা আর কিছু বলতে পারল না। এরপর শোভাদেবী পুজোর প্রসাদ ও ভালো ভালো কিছু খাবার বানিয়ে দিলেন ছেলের জন্য। শ্যামলবাবু ছেলের জন্য একটি ভালো জামা প্যান্ট এনে দিলেন, আর একটা গোল্ডেন কালারের দামি ঘড়ি বৌমার হাতে দিয়ে বললেন, এটা তুই গিফট হিসাবে রাজীবকে দিস। পরদিন ভোরবেলায় গাড়িতে করে শ্যামলবাবু তার বৌমা মধুমিতাকে নিয়ে দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন। বৌমা মধুমিতার ভয় ভয় করলেও শ্যামলবাবু সাহস জুগিয়েছেন, বললেন, যেখানে অসুবিধা হবে সেখান থেকেই আমাকে ফোন করবি। তবে মধুমিতার পৌঁছুতে কোনো অসুবিধা হয়নি। পুনেতে নেমে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি ভাড়া করে মধুমিতা রাজীবের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল। শ্বশুরমশাইকে ফোন করে জানিয়ে দিয়েছে সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। গাড়িতে বসেই ব্যাগ থেকে ছোট্ট আয়নাটা বের করে সে নিজের মুখ, চুল সব ঠিক আছে কিনা একবার দেখে নিল। লিপস্টিকটা একবার ঠোঁটে বুলিয়ে আবার ব্যাগের মধ্যে রেখে দিল। সে মনে মনে ভাবতে থাকলো, রাজীব তাকে দেখেই কতটা খুশি হবে। খুশিতে যে সে কি করবে সেটা ভেবে তার মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে গেল রাজীবের ঠিকানায়। রাজীবের ফ্ল্যাটটা 3rd ফ্লোরে। দারুণ খুশিতে তার মনটা ছটফট করছে। একটু পরেই দেখা হবে তার স্বামী রাজীবের সঙ্গে। লিফটে করে 3 তলায় পৌঁছে সামনেই দেখল নেম প্লেটে লেখা আছে রাজীব সেন।
কলিং বেল বাজাতেই রাজীব এসে দরজা খুলল। মধুমিতা মৃদু হেসে রাজীবের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। রাজীব যেন ভূত দেখার মতো চমকে উঠল। অস্পষ্টভাবে বলল, মধুমিতা তুমি? তার গলা কাঁপছে। মধুমিতা বুঝতে পারছে না রাজীব কেন এমন করছে। সে কেন খুশি হওয়ার জায়গায় এমন ভয় পেয়ে রয়েছে। ঠিক তখনই ফ্ল্যাটের ভেতর থেকে ভেসে এলো একটি মেয়ের গলা। কে এসেছে রাজীব? মধুমিতা কথাটা শুনে চমকে গেল। কণ্ঠস্বর অপরিচিত, কিন্তু তাতে যেন আদেশের সুর। মধুমিতা ছাড়া কার এমন আধিপত্য থাকতে পারে রাজীবের উপর? এর মধ্যেই মেয়েটি তাদের কাছে এসে দাঁড়িয়েছে। এসেই মধুমিতাকে জিজ্ঞেস করলো, কে তুমি? রাগে অপমানে মধুমিতার পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে শুরু হলো। কোন রকমে নিজেকে সামলে নিয়ে এসে বলল, আগে বলুন আপনি কে? মেয়েটি বলল, আমি কে মানে? এটা রাজীব সেনের বাড়ি। আমি মিসেস সেন, রাজীবের স্ত্রী। রাজীব তাকে চুপ করাতে গেল। সেও হয়তো কিছু বলছিল, কিন্তু কোনো কথাই আর মধুমিতার কানে এলো না। তার পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। চোখের সামনে সারা পৃথিবীটা বন বন করে ঘুরতে থাকলো। মধুমিতা যখন সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তখনই ওই মেয়েটি এসে মধুমিতাকে ঠেলে বাইরে বের করে দিয়ে তার মুখের সামনে ধপাস করে দরজাটা বন্ধ করে দিল। বন্ধ দরজার সামনে মধুমিতা হাওমাও করে কাঁদতে থাকলো। কিন্তু তার আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছা হচ্ছে না। সে কোন রকমে টলতে টলতে লিফটে উঠে দরজা বন্ধ করলো। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে বেরিয়ে এসে একটা গাছের তলায় নিজের অজান্তেই বসে পড়ল। এমন সময় ফোনের রিং বাজতে শুরু হলো। বাবা ফোন করছেন। কি বলবে সে? কি উত্তর দেবে সে তার শ্বশুর মশাইকে? সত্যি কথা বললে হয়তো বয়স্ক মানুষটার কিছু হয়ে যেতে পারে, তাই সে ফোন ধরল না। কিন্তু বারবার ফোনটা বেজেই যাচ্ছে। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে চোখে মুখে জল দিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে উত্তর খুঁজতে থাকলো দুটো জিনিসের। বাবাকে কি বলবে আর কিভাবে বাড়ি ফিরে যাবে? একজনকে কোনো রকমে জিজ্ঞেস করলো, এখানে কোথাও ফ্লাইট বা ট্রেনের টিকিট বুক করার সেন্টার আছে? লোকটি আঙুল দিয়ে পাশে একটা বুকিং ক্যাফে দেখিয়ে দিল। ওখানে গিয়ে মধুমিতা জিজ্ঞেস করলো, আজকেই কলকাতা যাওয়ার কোনো ফ্লাইটের টিকিট পাওয়া যাবে? একটু দেখুন তো। ছেলেটি কিছুক্ষণ চেক করার পর বলল, হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু দাম অনেক বেশি, 18,700 টাকা। সে কি? এত টাকা তো মধুমিতার কাছে নেই। সে কি করবে? ততক্ষণে শ্বশুর মশাই আবার ফোন করেই যাচ্ছেন। মধুমিতাকে ফোনে না পেয়ে হয়তো খুব চিন্তায় পড়েছেন। তাই মধুমিতা এবার ফোনটা তুলে বলল, হ্যালো বাবা। মধুমিতা আর কিছু বলার আগেই শ্যামলবাবু ওদিক থেকে বললেন, শোন, তোকে ওখানে আর যেতে হবে না। আমি তোকে না পেয়ে রাজীবকে ফোন করেছিলাম, তুই পৌঁছে গেছিস কিনা জানতে। কিন্তু ও বলল ও পুনেতে নেই, মুম্বাই গেছে, ফিরতে বেশ কয়েকদিন দেরি হবে। তাই তোকে এখন ফিরে আসতে হবে। এই বুড়োটাকে ক্ষমা করিস মা, আমি তোকে খুব কষ্ট দিচ্ছি। মধুমিতা কোনো রকমে বলল, না বাবা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। শ্যামলবাবু বললেন, ওখানে কোনো বুকিং সেন্টারে আজকেই টিকিট পাস কিনা দেখ। টাকা অনেক বেশি লাগবে, কিন্তু কত লাগবে বলিস? আমি সঙ্গে সঙ্গেই তোর ফোন পেতে পাঠিয়ে দেব। কিছু ব্যবস্থা না হলে আমাকে জানাস, আমি এদিক থেকে দেখছি। ফোনটা রেখে মধুমিতার মনটা একটু হালকা হলো। বাবা ব্যাপারটা জানতে পারেননি, আর তার ফিরে যাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে। তারপর ওখানেই আবার টিকিটের ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে শ্বশুর মশাইকে ফোন করে টাকা পাঠাতে বলল, এবং সেদিনই ফ্লাইট ধরে কলকাতায় এসে বাড়ি ফিরে এলো। মধুমিতাকে দেখে দুই বুড়ো বুড়ি যেন জীবন ফিরে পেল। বারবার বলতে থাকলো, এত বড় রিস্ক নেওয়া আমাদের ঠিক হয়নি, তোর জন্য খুব খারাপ লাগছে আমাদের। শাশুড়িমা শোভা দেবী শ্যামলবাবুর ওপর চেঁচামেচি করতে লাগলেন। আমি বারবার বলেছিলাম ওকে একা পাঠিও না, তুমি শোনোনি আমার কথা। শ্যামলবাবু মাথা নিচু করলেন। একদিন পর হঠাৎ করেই রাজীব বাড়ি এলো। শোভা দেবী খুশি হলেও শ্যামলবাবুর সন্দেহ হলো। দু একদিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন ছেলে বৌমার মধ্যে কিছু তো একটা হয়েছে, কারণ দুজনেই যেন স্বাভাবিক নয়। তাই সন্ধেবেলায় ছেলে বৌমা দুজনকেই ডেকে বসালেন তার সামনে। বললেন, আমি যতটুকু বুঝতে পারছি তোদের কোথাও কোনো সমস্যা হচ্ছে, কারণটা কি জানতে পারি?
রাজীব পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করল, বলল, সব ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই। মধুমিতা আর থাকতে পারল না, কাঁদতে কাঁদতে বলল, কিছু ঠিক নেই বাবা, কিছু ঠিক নেই, সমস্ত কিছু ওলট পালট হয়ে গেছে। আপনার ছেলে আবার একটা বিয়ে করেছে ওখানে। এই বলে সেদিনের সমস্ত ঘটনা বলে দিল। শ্যামলবাবু অবাক হয়ে গেলেন, মনের দুঃখে বললেন, আমার ছেলে হয়ে এত নিচে নেমে গেছিস তুই? আমার বৌমার মতো মেয়েকে তুই ঠকাচ্ছিস। এই পাপের প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। তুই আর পুনেতে ফিরে যাবি না এবং ওই মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে পারবি না, কারণ বৌমাই তোর প্রথম বিয়ে করা বউ। রাজীব কাঁচুমাচু করে বলল, একবার তো না গেলে হবে না বাবা, আমি কালই আবার পুনে যাচ্ছি। ওদিকটা ম্যানেজ হয়ে গেলেই 2-1 দিনের মধ্যে আমি বাড়ি ফিরে আসছি, তারপর আর যাব না। শ্যামলবাবু নিরুপায় হয়ে তাতেই রাজি হলেন, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু তিনি যা ভয় করেছিলেন সেটাই হলো, ছেলে আর এলো না। এমনকি একদিন পর থেকে তার ফোনেও আর পাওয়া যাচ্ছে না। তারপর দিন 10-15 পেরিয়ে গেল, পরিস্থিতি একই। মধুমিতা এক একটা দিন যে কিভাবে কাটাচ্ছে একমাত্র সেই জানে। শাশুড়িমাই এখন সব কাজ করেন, তার কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো কিছু খেতে ইচ্ছা নেই। শ্বশুর শাশুড়ি ডেকে ডেকে খাওয়ান, সে ঘুমোতে পারছে না। সে বেঁচে আছে শুধুমাত্র তার মেয়ের জন্য। একদিন তার শ্বশুর শাশুড়িকে বলল, বাবা মা, এইভাবে আমি পড়ে থাকতে পারবো না, আমি মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাব। শ্যামলবাবু বললেন, দেখ মা, তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু মা, আমার মনে হয় ওখানে গেলে তুই আরো সমস্যায় পড়বি, তাই এখানেই থাক, আমরা তোর সাথে আছি। রাজীব আর টাকা না পাঠালেও আমার পেনশনের টাকাই আমাদের চলে যাবে। তারপরেও তুই যদি নিজে কিছু করতে চাস করতে পারিস, আমি তোকে সাহায্য করব। আর যদি তোর জীবনে নতুন কেউ আসে তাহলেও আমরা তোকে বাধা দেব না। মধুমিতা বলল, না বাবা, এমন সুন্দর সম্পর্ক থেকেও যখন আমি এত বড় ধোঁকা খেয়েছি, তখন জীবন সঙ্গী হিসাবে আর কাউকে বিশ্বাস করতে পারবো না। তবে আমি ধন্য যে আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছি। মধুমিতা তাই এখানেই রয়ে গেল। শ্যামলবাবু একদিন উকিল ডেকে তার অবর্তমানে ঘরবাড়ি, টাকা পয়সা এবং তার সমস্ত সম্পত্তির অধিকার মধুমিতা এবং নাতনিকে করে দিলেন। শ্যামলবাবু বললেন, আমার যা আছে তাতে তোদের কোনোদিনই খাওয়া পড়ার অভাব হবে না, এমনকি দিদিভাইয়ের পড়াশোনা, বিয়ে, সমস্ত কিছুর ব্যবস্থা আমি করে দিয়ে যাব। এদিকে রাজীব পুনেতে ফিরে গিয়ে ঠিক করল সে আর কলকাতায় ফিরে যাবে না, দ্বিতীয় স্ত্রী মেঘাকে নিয়েই থাকবে। তাই নিজের ফোন নাম্বার পাল্টে ফেলল। তবে মেঘা সেদিন মধুমিতাকে দেখার পর থেকে রাজীবকে সন্দেহ করেছিল। সে ভেবেছিল রাজীবের কোনো পুরনো প্রেমিক হয়তো হবে, কিন্তু সে তখনও জানতো না রাজীবের মেয়ে বউ আছে। কিন্তু কয়েক মাসের মধ্যেই মেঘা রাজীবের সঙ্গে ভালো ব্যবহার করে সমস্ত কথা বের করে নিল। তারপর পুরোপুরি ব্যাপারটা যখন জানতে পারল, তখন রাজীবকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল। রাজীব বলল, কিন্তু মেঘা, আমি তোমার জন্যই সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি। মেঘা বলল, সেটাই তো আমার কাছে সবচেয়ে বেশি চিন্তার। আজ আমার জন্য তুমি তোমার নিজের মেয়ে বউকে ছেড়ে চলে আসতে পেরেছ, কালকে যে তুমি আমাকে বা আমার ছেলে মেয়েদেরকেও ছেড়ে চলে যাবে না তার গ্যারেন্টি কোথায়? তাই আমার এখনো সময় আছে নতুন করে জীবন শুরু করার। তোমার মতো একটা মিথ্যাবাদী অমানুষের সঙ্গে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। তবে তোমার প্রথম স্ত্রী তোমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে সহজে ছেড়ে দেব না। আমি কোর্টে ডিভোর্স মামলা করে তোমার কাছ থেকে মোটা টাকা খোরপোশ আদায় করব। রাজীব অনেক বোঝানোর চেষ্টা করলেও মেঘা কোনো কথা শুনল না। সেদিনই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রাজীবের কাছ থেকে চলে গেল। কয়েকদিনের মধ্যেই কোর্ট থেকে রাজীবের কাছে নোটিশ এলো। শেষ পর্যন্ত ডিভোর্স মামলার নিষ্পত্তি হলো। এখন প্রতি মাসে রাজীবের বেতনের অনেকটা টাকা মেঘাকে দিয়ে দিতে হয়। রাজীব এখন হারে হারে বুঝতে পারছে জীবনে সে কত বড় ভুল করেছে। কোনো মানুষ তার পাশে নেই। সে ছেড়ে এসেছে নিজের বাবা মাকে, সে ছেড়ে এসেছে তার মেয়ে বউকে। এখন তার নিজেকেই শেষ করে দিতে ইচ্ছা হলো। ভাবলো, এই জীবনে আর বেঁচে থেকে কোনো লাভ নেই, মৃত্যুই তার একমাত্র পথ।
কিন্তু তখনই তার মনে হলো তার মৃত্যুর আগে বাবা মা এবং মধুমিতার কাছে ক্ষমা চাওয়া দরকার। তাই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি ফিরে বাবা মাকে সমস্ত কথা বলল এবং তাদের পায়ে ধরে ক্ষমা চাইল। শ্যামলবাবু বললেন, আমি তোকে ক্ষমা করার কেউ নই। ক্ষমা যদি তোকে কেউ করতে পারে সেটা হলো বৌমা। রাজীব নিজের স্ত্রীর কাছেও ক্ষমা চাইল, কিন্তু মধুমিতা রাগে দুঃখে অভিমানে চুপ করে রইল। তাই রাজীব আবার বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইল। শোভাদেবী পথ আটকে দাঁড়ালেন, বললেন, কেন রাজীব, তোর কি বাবা মা মেয়ে বউ কারোর ওপর কোনো মায়া মমতা বলে কিছু নেই? এত সহজেই আবার পালিয়ে যাচ্ছিস? একবার ভেবে দেখেছিস বৌমার কথা? একবার ভেবে দেখেছিস তোর মেয়েটার কথা? রাজীব এবার কেঁদে ফেলল, বলল, মা, এবার তো আমি ফিরে যাওয়ার জন্য আসিনি। এবার তো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে থাকার জন্যই এসেছিলাম। নতুন করে এখানেই কোনো কাজ করে বেঁচে থাকবো সেই আশা নিয়েই এসেছিলাম। কিন্তু মধুমিতা যখন আমাকে আর মেনে নিতে পারছে না, তখন আমি এখানে কিভাবে থাকবো বলো? শ্যামলবাবু বললেন, তুই শুধু বৌমার অভিমানটাই দেখলি, তার অন্তরটা বুঝতে পারলি না। এখনো ওই মেয়েটা তোর পথ চেয়ে দিন গুনছে। তাই তো আমি দ্বিতীয়বার ওর বিয়ে দিতে চাইলেও রাজি হয়নি। রাজীব আবার মধুমিতার কাছে গিয়ে হাত জোর করে বলল, মধুমিতা, আমাকে তুমি ক্ষমা করো। যদি পারো আবার নতুন করে শুরু করো। কথা দিচ্ছি আর কোনোদিন তোমাদের কোনো কষ্ট দেব না। মধুমিতা আর থাকতে পারল না। রাজীবকে আদরের কিল চর মারতে মারতে বলল, বলো, কি করে তুমি আমাদের ভুলে যেতে পারলে? কি করে তুমি বাবা মায়ের কথা ভুলে যেতে পারলে? একবারও কি ভাবলে না তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? আমার মেয়েটা কিভাবে বাঁচবে? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। রাজীব মধুমিতাকে বুকে টেনে নিয়ে বলল, সবকিছু ভুলে যাও মধুমিতা, চলো আমরা আবার নতুন করে শুরু করি। শ্যামলবাবু এবং শোভাদেবী দুজনেই জলভরা চোখে একজন আরেকজনের দিকে তাকালেন। ছেলে বৌমার পুনর্মিলন দুই বুড়ো বুড়ির মনে অপরূপ শান্তি এনে দিল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আপনাদের কি মনে হয়, এবার কি মধুমিতা সুখী হতে পারবে না পারবে না? হ্যাঁ অথবা না লিখে অবশ্যই জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে হাইপ দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।